এই ভিডিওটা বেসিক্যালি স্পটিং এরার্স অর কারেকশন অফ দ্য সেন্টেন্সকে বেস করে তৈরি করা। সিবিএসসি আইসিএসসি বোর্ডের যে স্টুডেন্টসদের, যে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে তোমার 11-এর ছেলে মেয়েদের এবং চাকরির পরীক্ষার্থীদেরকে যেহেতু এই চ্যাপ্টারটাকে প্রচুর পরিমাণে ফেস করতে হয়, সেহেতু এই চ্যাপ্টারটাতে আমি বিভিন্ন ধরনের স্ট্রাকচার নিয়ে ডিটেলসে ডিসকাস করেছি। কিন্তু তার আগে একটা কম্প্রিহেন্সিভ ধারণা আমি দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে তোমরা এটাকে ফেস করবে। হাউ এ স্টুডেন্ট উইল গেট এ কম্প্রিহেন্সিভ আইডিয়া বিফোর ডুইং দ্য স্পটিং এরার্স। এখন হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক দেওয়া থাকবে, একটা করে বাক্যকে 4-5টা পার্টে ভাগ করে দেওয়া থাকবে, সেখানে একটা পার্টে ভুল থাকবে, সেই ভুলটা হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক। এখন গ্রামাটিক্যাল মিস্টেক বলতে গেলে আমরা কি বুঝবো? তা হচ্ছে পার্শ্ব স্পিচে ভুল থাকবে, নাউন দেওয়া আছে ভার্ব করতে হবে, ভার্ব দেওয়া আছে অ্যাডভার্ব করতে হবে, এল ওয়াই দেওয়া আছে সেখানে কিন্তু সেই ফর্মটা বসবে না। তাহলে বিভিন্ন ধরনের স্ট্রাকচার, ইজ ওয়ার্কিং দেওয়া আছে হ্যাভ বিন হচ্ছে যে ওয়ার্কিং হবে, বা দেখা যাচ্ছে যে দ্য বিল্ডিংস ইন আওয়ার এরিয়া আর বিউটিফুলের জায়গাতে মোর হচ্ছে বিউটিফুল হবে। কোনো স্ট্রাকচারে দেওয়া আছে বাক্যটা শুরু হচ্ছে নো সোনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম, যে হোয়েন দ্য স্টুডেন্টস যে স্টুড আপ, যে মুহূর্তে শিক্ষক মহাশয় ক্লাসের মধ্যে প্রবেশ করলেন ছেলেমেয়েরা দাঁড়িয়ে উঠলো। এখন এই যে নো সুনার হ্যাডের পরে হোয়েন না হয়ে দেন বসে, তখন আমরা সেগুলোকে শিখব। কাস্টম অন এক্সপোর্টস অ্যান্ড ইম্পোর্টস ইজ কালেক্টেড অ্যাট দ্য এয়ারপোর্ট, এখানে কাস্টমের মানে হচ্ছে এখানে যে রিচুয়ালস, তাহলে কাস্টমের জায়গাতে কাস্টমস বসবে। যখনই আমি এস যোগ করলাম আমার কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে গেল। কাস্টমসের মানে হচ্ছে গভর্নমেন্টাল ট্যাক্স। তার মানে বিভিন্ন ধরনের ফর্ম, ডাবল হচ্ছে নেগেটিভ ফর্ম, একসঙ্গে বাক্যের মধ্যে আর কি বসে না। একটা বাক্য দেওয়া আছে ওয়ান উইল ফল ইল আনলেস ওয়ান ডাজেন্ট টেক কেয়ার অফ, তাহলে একদিকে আনলেস একদিকে হচ্ছে ডাজেন্ট, একসঙ্গে বসে না। তাহলে বিভিন্ন ধরনের স্ট্রাকচারগুলোকে শেখানোর উদ্দেশ্য নিয়ে আজকের এই ভিডিওটা কিন্তু আমি তৈরি করেছি। তোমরা ইউটিউব আর পার্থ মুখার্জি চ্যানেলে আমার অলরেডি 162-র উপরে ভিডিওকে আমি পোস্ট করে দিয়েছি, এবং তোমরা নিশ্চয়ই এই চ্যানেলটাকে দেখার আগে, ভিডিওগুলোকে দেখার আগে কিন্তু সাবস্ক্রাইব করবে, বা দেখার পরেও সাবস্ক্রাইব করতে পারো, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মিষ্টিভাবে বেল আইকনটাকে ক্লিক করবে, যেন তোমরা সমস্ত ভিডিওগুলোকে ঘরে যে বসে কোনো শিক্ষকের সাহায্য ছাড়াই হচ্ছে নিজে যে বুঝতে পারো। কোনো ফর্ম বুঝতে না পারলে কমেন্ট যে বক্সে আমাকে জানাবে। সঙ্গে থাকো, আমি আগে শুরু করছি পার্ট বাই পার্ট, অ্যান্ড দ্য ডিটেল হচ্ছে ডেসক্রিপশন অফ দ্য যে স্পটিং এরার্স, এবং তোমরা বুঝবার চেষ্টা করো। স্পটিং এরার্স চ্যাপ্টার সম্পর্কে আমি একটা কম্প্রিহেন্সিভ ধারণা দেওয়ার পরে আমি সরাসরি অ্যাপ্লিকেশন আর কি চলে এলাম। সেখানে প্রথমে আমরা বেশ কিছু প্রিভিয়াস এক্সামস, রেলওয়ে, ব্যাংকিং, স্টাফ সিলেকশন, পিএসসি মিসলেনিয়াস, বিভিন্ন পরীক্ষাতে আসা পরীক্ষা প্রশ্নপত্র নিয়ে আমি এই ভিডিওতে ডিসকাস করছি, এবং যে প্রশ্নগুলো সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া কিন্তু যে স্টুডেন্টসদের খুব প্রয়োজন। কারণ তারা যদি সেই কনসেপ্ট সম্পর্কে যে ওয়াকিবহাল না হয়, তাহলে কিন্তু তারা এই চ্যাপ্টারটা সম্পর্কে একটা কম্প্রিহেন্সিভ ধারণা যে গ্যাদার করতে পারবে না। সেই অভিপ্রায় নিয়ে আজকের এই ভিডিওটা। তাহলে শুরু করলাম বিভিন্ন পরীক্ষার প্রশ্ন নিয়ে স্পটিং এরার্স। 1 নম্বরে দেওয়া আছে ওয়ান শুড নট বোস্ট অফ হিজ ওয়েলথ, একজনের অহংকার করা উচিত নয় তার সম্পত্তি সম্পর্কে। এখন এই যে স্ট্রাকচারটাতে আমি অলরেডি মার্ক করে দিয়েছি, ওয়ানের পরে স্ল্যাশ দেওয়া হয়েছে, বোস্টের পরে স্ল্যাশ, হিজের পরে স্ল্যাশ, যে ওয়েলথের যে পরে স্ল্যাশ। এই স্ল্যাশে কিন্তু নাম্বারিং থাকবে, হয় 1 2 3 4 কিংবা স্মল ABCD, এইভাবে কিন্তু মার্কিং থাকবে। এখন যে স্টুডেন্টসদের কী করতে হবে তা হচ্ছে এই বিভিন্ন যে ডিভিশন দেওয়া আছে, সেই ডিভিশনের মধ্যে কোন পার্টি গ্রামাটিক্যাল মিস্টেক আর কি রয়েছে। আমি গ্রামাটিক্যাল মিস্টেক সম্পর্কে আমি ভিডিওতে অলরেডি আগে বলেছি, এবার বলবো। এখানে যে ওয়ানটা কিন্তু ইন্ডিকেট করছে সামওয়ানকে, এই যে ওয়ান, এনি, সাম, এগুলোকে বলা হয় ইনডেফিনিট হচ্ছে প্রোনাউন। এখন যে স্ট্রাকচারের মধ্যে ওয়ান দিয়ে বাক্যটা শুরু হবে,
সেক্ষেত্রে কিন্তু ওয়ানের পরে যে হিজ, এই হিজটা ফলো হবে না, অর্থাৎ অফ হিজ, এই পার্টে হিজটা এখানে ভুল। তাহলে এখানে কি হবে, অফ মানে হিজের যে পরিবর্তে হবে অফ ওয়ান্স, ও এনি অ্যাপোস্ট্রফি এস। কী করে তোমার এটা হলো, কারণ আমরা কিন্তু জানি যে রিফ্লেক্সিভ যে প্রোনাউনের ক্ষেত্রে আই হলে হয় হচ্ছে মাই সেলফ, হি হচ্ছে মানে হিমসেলফ, সি মানে হার সেলফ, ই হচ্ছে ইয়োর সেলফ, দে হচ্ছে দেম সেলফ, এগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ হচ্ছে প্রোনাউন। আবার যদি বলা হয় যে তোমার এখানে যে যে ওয়ানের জন্য ওয়ান্স, হির জন্য হিজ, সির জন্য হার, আয়ের জন্য মাই কিংবা হচ্ছে মাইন, এগুলোকে বলা হয় তা হচ্ছে পজেসিভ হচ্ছে প্রোনাউন। এখন এখানে যে পজেসিভ যে প্রোনাউনের ক্ষেত্রে আমাদের এখানে আমাদের যে রিপ্লেসমেন্টটা কী হবে, অফ মানে হিজ না হয়ে হবে অফ ওয়ান্স। তোমরা সঙ্গে থাকো, আমি স্টেপ বাই স্টেপ আর কি ভেঙে ভেঙে বলছি। 2 নম্বরে দেওয়া আছে কাস্টম অন এক্সপোর্টস অ্যান্ড ইম্পোর্টস ইজ কালেক্টেড অ্যাট দ্য এয়ারপোর্ট, অর্থাৎ এয়ারপোর্টে এক্সপোর্ট বা ইম্পোর্ট যে বিজনেসটা হয়, আমদানি আর কি রপ্তানি, সেই সম্পর্কে কাস্টমসটাকে সংগ্রহ করা হচ্ছে। এখন কাস্টম এই ওয়ার্ডটা CUSTOM, যার মানে হয় যে রিচুয়াল বা হচ্ছে অনুষ্ঠান, যে কোনো ধরনের বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের যে লোকেদের বিভিন্ন কাস্টম থাকে, আনুষ্ঠানিকতা, সে হিন্দু হোক বা মুসলিম হোক, জৈন হোক, আমাদের মারাঠা হোক, যে কোনো ধর্মের কাস্টম, তার মানে কাস্টম ওয়ার্ডটা মানে হচ্ছে রিচুয়ালস। তাহলে এখানে কাস্টম উইল বি রিপ্লেসড বাই কাস্টমস, একটা এস যোগ হবে, তাহলে কমপ্লিটলি কিন্তু ওয়ার্ডের মিনিংটা চেঞ্জ হয়ে গেল। এই কাস্টমসে মানে হচ্ছে ট্যাক্স নেওয়া, গভর্নমেন্টাল ট্যাক্স বলা হয়, শুল্ক, বহিঃশুল্ক। তাহলে আমাদের বিভিন্ন গভর্নমেন্টের ট্যাক্সকে পে করতে হয়, সেক্ষেত্রে তাহলে কাস্টম যে ওয়ার্ডটা রিপ্লেস হয়ে আমরা কাস্টমস লিখবো। তাহলে বাক্যটা কী দাঁড়ালো, কাস্টমস অন এক্সপোর্টস অ্যান্ড ইম্পোর্টস ইজ কালেক্টেড অ্যাট দ্য এয়ারপোর্ট। এখানে কিন্তু কাস্টমসটা কিন্তু সিঙ্গুলার নাউন, এইভাবে কিন্তু আমরা পরপর শিখবো, তোমার সঙ্গে থাকবো। 3 নম্বর যে সেন্টেন্সে দেওয়া আছে, সি ডাজন্ট হ্যাভ নো পেন টু রাইট অ্যান অ্যাপ্লিকেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রাকচারের মধ্যে তাদের ডাবল হচ্ছে নেগেটিভ ওয়ার্ডস ইউজ হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এইটা আমাদের যেহেতু ডাবল হচ্ছে নেগেটিভ ফর্মস একসঙ্গে বাক্যের মধ্যে বসে না, অর্থাৎ ডাবল হচ্ছে নেগেটিভ ওয়ার্ডস শুড বি অ্যাভয়েডেড, তাহলে নো পেনের জায়গাতে আমরা লিখব এনি পেন। এখন এক্ষেত্রে একটা কনসেপ্টকে নেওয়া যাক, যদি বলা হয় তোমার কি কোনো পেন আছে, ডু ইউ হ্যাভ এনি পেন, আমরা বাক্যটাকে বলতে পারি হ্যাভ ইউ এনি পেন। তার মানে তোর এখানে কিন্তু দেখা যাচ্ছে যে দুইভাবে কিন্তু বলা যায়। আমি আসছি নাম্বার 4-এ, অঙ্গিরা অ্যালং উইথ অল হার ফ্রেন্ডস আর কামিং টু অ্যাটেন্ড দ্য পার্টি, অর্থাৎ অঙ্গিরা তার সমস্ত বন্ধুদের সঙ্গে নিয়ে তারা আসছে পার্টিতে অ্যাটেন্ড করতে। এখন এখানে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট রিমার্কেবল জিনিস দেখার আছে, তা হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে থাকবে লিঙ্কার হিসাবে অ্যালং উইথ বা অল টুগেদার উইথ বা টুগেদার উইথ অথবা অ্যাজ ওয়েল অ্যাজ, সেক্ষেত্রে সাবজেক্ট 1 হচ্ছে এখানে অঙ্গিরা, সাবজেক্ট 2 হচ্ছে অল হার ফ্রেন্ডস। তাহলে ভার্ব কিন্তু সাবজেক্ট 1কে ফলো করবে, অর্থাৎ এখানে যেহেতু অঙ্গিরা একটা সিঙ্গুলার নাউনে দেওয়া আছে, সেহেতু আর কামিংয়ের জায়গাতে আমরা লিখব ইজ কামিং। আমি সম্ভবত তোমাদেরকে তো বোঝাতে পারলাম কনসেপ্টটা। এবার বাক্যটাকে একটু ঘুরিয়ে ভাবো, আমরা যদি বাক্যটাকে এইভাবে আগে লিখতাম অঙ্গিরাস ফ্রেন্ডস অ্যালং উইথ অঙ্গিরা, তাহলে কিন্তু আমরা লিখতাম আর কামিং টু অ্যাটেন্ড দ্য পার্টি। অর্থাৎ এই ধরনের স্ট্রাকচারে অনলি আমি কি বলেছি যে লিঙ্কার যে 4টা আমি মানে উল্লেখ করলাম, মেনশন করলাম, মানে অ্যালং উইথ, টুগেদার উইথ, অল টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এক্ষেত্রে সাবজেক্ট 1কে ভার্ব কিন্তু ফলো করবে, অর্থাৎ ভার্ব কিন্তু সাবজেক্ট 1কে ফলো করবে। এই কনসেপ্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা সঙ্গে থাকো, আমি কিন্তু পরপর তো ডিটেলসে ডিসকাস করছি এবং তোমরা বোঝার চেষ্টা করো, কমেন্ট বক্সে কিন্তু নিশ্চয়ই কমেন্ট করবে। 5 নাম্বার প্রবলেমটা নিয়ে আমরা কনসেন্ট্রেট করব। এখানে কি দেওয়া আছে খুব ভালো করে দেখো, দ্য পিলগ্রিমস বাথড ইন দ্য রিভার অ্যান্ড হ্যাংড দেয়ার ক্লোথস অন এ ফেন্স টু ড্রাই।
এখানে হ্যাং যে ওয়ার্ডটা, আমি প্রথমে কিন্তু বাংলাটাকে একটু আগে বলে দিই যে তীর্থযাত্রীরা কিন্তু যে রিভারের মধ্যে স্নান করেছিল এবং তাদের যে পোশাকগুলোকে ঝুলিয়ে রেখেছিল কঞ্চির বেড়াতে শুকোনোর জন্য। এখানে এই সেন্সটা বলা হচ্ছে যে পোশাকগুলোকে কিন্তু ঝুলিয়ে রাখা হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে হ্যাংড ওয়ার্ডটা এখানে গ্রামাটিক্যালি মিস্টেক যে রয়েছে। সো হ্যাংড যে উইল বি যে রিপ্লেসড বাই হাং, HUNG, কারণ হ্যাং যে ওয়ার্ডটা আমাদের পাস্ট ফর্ম হয়, পাস্ট এবং পাস্ট যে পার্টিসিপল ফর্ম একটা হয় হ্যাং থেকে হ্যাংড, HANGED হ্যাংড, HANGED হ্যাংড, V2 এবং V3, আবার হয় HUNG হাং, HUNG হাং। তাহলে এখানে হ্যাংড উইল বি রিপ্লেসড বাই HUNG হাং। এখন হ্যাংড যে ওয়ার্ডটা কোশ্চেনে দেওয়া আছে HANGED হ্যাংড, যার মানে হচ্ছে ফাঁসি দেওয়া। ফর এক্সাম্পল আমরা বলতে পারি দ্য ক্রিমিনাল ওয়াজ হ্যাং টু গ্যালোজ অর হ্যাং টু ডেথ ফর হিজ সিরিয়াস অফেন্স। একটা সিরিয়াস হচ্ছে তোমার অফেন্স বা ক্রাইম করার জন্য কিন্তু সেই ক্রিমিনালটাকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল। কিন্তু তোমার এক্ষেত্রে বলা হচ্ছে যে ঝুলিয়ে রাখা, তাহলে কিন্তু আমরা হ্যাংটে জায়গাতে HUNG হাং লিখব। 6 নম্বরে দেখা যাচ্ছে যে ওয়ান উইল ফল ইল আনলেস ওয়ান ডাজ নট টেক কেয়ার অফ ওয়ানস ওয়েলথ। একজন তোমার অসুস্থ হয়ে পড়বে যদি না একজন তার স্বাস্থ্য সম্পর্কে যত্ন না নেয়। এবার আমি কি বললাম, যদি না আবার যত্ন না নেয়, এই যে দুবার না না, আই মিন ডাবল হচ্ছে নেগেটিভ ফর্ম। আমি এর আগেও কি বলেছিলাম, যেহেতু একসঙ্গে বসে না, আই মিন ডাবল নেগেটিভ ওয়ার্ডস শুড বি অ্যাভয়েডেড ইন এ সেন্টেন্স। তাহলে আমরা বাক্যটা কীভাবে ঠিক করব, যে ওয়ান শুড ফল ইল আনলেস ওয়ান টেক্স কেয়ার অফ ওয়ানস ওয়েল। তার মানে ওয়ান ডাজ নট টেক কেয়ার অফ এর জায়গাতে আমরা লিখব ওয়ান টেক্স কেয়ার অফ। তোমরা সঙ্গে থাকো, আমি আসছি নেক্সট মানে কোশ্চেনে। চলে এলাম 7-এ। সেখানে বলা হচ্ছে দ্য বিল্ডিংস ইন আওয়ার এরিয়া আর বিউটিফুল দ্যান দোজ অন দ্য মেন রোড। অর্থাৎ আমাদের এরিয়ার যে বিল্ডিংগুলো অনেক সুন্দর মেন রোডের অন্যান্য বা ওই সমস্ত বিল্ডিংয়ের থেকে। তার মানে দেয়ার ইজ এ কম্প্যারিজন, উই আর কম্পেয়ারিং হচ্ছে বিটুইন দ্য টু বিল্ডিংস। সেখানে আমরা কিন্তু হচ্ছে দু ধরনের বিল্ডিংয়ের সঙ্গে মধ্যে কম্পেয়ার করছি। এখন যখন কম্প্যারিজনের ফর্মটা আসছে তখন কিন্তু ডিগ্রি ফর্মটা কিন্তু চলে আসছে। ডিগ্রি আমাদের 3 প্রকারের হয়, তার হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। এখন এই কম্পারেটিভ ডিগ্রিতে বিউটিফুল এই ওয়ার্ডটা কিন্তু এখানে রং। তাহলে আমরা এখানে কী লিখব, আর মোর বিউটিফুল। অর্থাৎ তাহলে বাক্যটা কি দাঁড়ালো, দ্য বিল্ডিংস ইন আওয়ার এরিয়া, আমাদের এরিয়ার বিল্ডিংগুলো আর মোর হবে এখানে, আর মোর বিউটিফুল অনেক বেশি সুন্দর দেন দোজ অন দ্য মেন রোডের মানে হচ্ছে দোজ বিল্ডিংস অন দ্য মেন রোড। এখানে বিল্ডিংসটা কিন্তু যে লিখবার প্রয়োজন নাই। তাহলে এখানে দেখা যাচ্ছে মোর যে বিউটিফুল ফর্মটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট। নাম্বার 8-এ আসছে দ্য ফার্মার্স ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড সিন 7 o'clock ইন দ্য মর্নিং। অর্থাৎ চাষিরা মাঠের মধ্যে কাজ করছে সকাল 7টা থেকে। এখন সিন্স এবং ফর আমরা জানবো, সিন্স যে রেফার্স টু এ পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, একটা নির্দিষ্ট সময় থেকে কোনো কাজ যে শুরু হয়েছে এবং সেই কাজটা এখনও কন্টিনিউ বোঝালে কিন্তু সিন্সটা ইউজ হয়। বাট ফরটা কিন্তু তোমার ইউজ হয় একটা যে স্প্যান অফ টাইম, দীর্ঘ সময়, ফর 2 months, ফর 2 weeks, ফর 2 hours, তাহলে 2 ঘন্টা, 2 সপ্তাহ, 2 হচ্ছে বছর, এইভাবে কিন্তু একটা পিরিয়ডকে মিন করে। তাহলে এখানে কিন্তু আমরা যেহেতু সেন্সটা আই মিন সেন্স এবং টেন্সটা হেয়ার টেন্স শুড বি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কিন্তু আমরা এখানে লিখব দ্য ফার্মার্স হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড সিন 7 o'clock ইন দ্য মর্নিং। কেন? কারণ এখানে একটা বিশেষ কাজ অনেকক্ষণ ধরে চলছে এইটাকে বোঝানো হচ্ছে, যের জন্য কিন্তু ইজ ওয়ার্কিংটা তোমার এখানে রং পার্ট। তাহলে আমরা লিখব হ্যাভ বিন ওয়ার্কিং। তোমরা এই যে চ্যানেলটাকে ওয়াচ করছো, এটা কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যানেল। আমি অলরেডি 162-র উপরে ভিডিওকে পোস্ট করে দিয়েছি, ইউটিউবার পার্থ মুখার্জি। তোমরা নিশ্চয়ই ভিডিওগুলোকে দেখার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে নেবে এবং সাবস্ক্রাইব করে নেওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টিভাবে বেল আইকনটাকে তোমাকে ক্লিক করে দেবে যেন তোমরা পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাও
এবং তোমরা সঙ্গে থাকো, আমি কিন্তু ভিডিওটাকে কন্টিনিউ করছি এবং কমেন্ট বক্সে কিন্তু নিশ্চয়ই তোমাদের কি বক্তব্য, তোমরা কতটা যে বুঝলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট বক্সে আমাকে জানাবে। কোশ্চেন নাম্বার 9-এ দেওয়া আছে, নো সুনার হ্যাড উই রিচড হোম হোয়েন ইট স্টার্টেড রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। অর্থাৎ যে মুহূর্তে আমরা বাড়ি পৌঁছালাম ঠিক তখনই বা ঠিক তার পরের মুহূর্তে কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল। এখন এই স্ট্রাকচারটাকে খুব ভালো করে বুঝতে হবে যে সেন্টেন্সটা নো সুনার হ্যাড দিয়ে শুরু হবে তারপরে কিন্তু যে হোয়েনের জায়গাতে দ্যান বসবে। এখন এইটা কিন্তু এগুলোতে হচ্ছে স্ট্রাকচার, এই ধরনের স্ট্রাকচারকে বলা হয় কোঅর্ডিনেটিং হচ্ছে কনজাংশন। তাহলে আমরা যখন দুটো অ্যাকশন যে দুটো কাজ যখন পরপর ঘটবে তখন কিন্তু আমরা এই ধরনের স্ট্রাকচারকে যে ইউজ করব। তার মানে আমরা এখানে কি শিখলাম যে নো সুনার মানে হ্যাডের পরে আমরা কিন্তু যে হোয়েনের জায়গাতে দ্যান লিখবো, বাকিটা ঠিক আছে। নাম্বার 10-এ আসছি, অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম দেন অল যে স্টুডেন্টস স্টুড আপ। ওই ধরনেরই সেন্স, যে মুহূর্তে শিক্ষক মহাশয় ক্লাসের মধ্যে প্রবেশ করলেন ঠিক তখনই কিন্তু ছেলেমেয়েরা সবাই দাঁড়িয়ে উঠল। এখন হচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ, যে মুহূর্তে শিক্ষক মহাশয় ক্লাসের মধ্যে প্রবেশ করলেন এটা দেওয়া আছে। তারপরে এই যে দেনটা, এই দেনের জায়গাতে একটা সিম্পলি কমা হবে, একটা কমা হবে, আই মিন পাংচুয়েশনটা তোমার এখানে ফলো হবে। দেন উইল বি রিপ্লেসড বাই সিম্পলি এ কমা অর এ পাংচুয়েশন। তার মানে এই স্ট্রাকচারগুলো যখনই তোমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে তখন কিন্তু মানে অটোমেটিক্যালি এই ধরনের স্ট্রাকচার তো থাকলো, বাক্যটাকে অত চেঞ্জ করে দেওয়া হলো, কিন্তু তুমি যদি তোমার স্ট্রাকচারগুলোকে প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে পারো তাহলে নিশ্চয়ই তোমাদের পরবর্তী এই ধরনের ফর্ম পেলে কিন্তু তোমরা চিনতে পারবে, তাহলে রিকগনাইজ করতে পারবে, ভুল হওয়ার চান্স থাকবে না। 11-এ বলা হচ্ছে, দ্য বস হ্যাড স্কিয়ার্সলি লেফট দ্য প্লেস হোয়েন অল দ্য ওয়ার্কার্স স্টার্টেড ক্ল্যামার। অর্থাৎ যে মুহূর্তে কোম্পানির বস ওই জায়গাটাকে ছেড়ে চলে গেলেন ঠিক তারপরই কিন্তু সমস্ত কর্মীরা বিক্ষোভ বা হইচই শুরু করলো। এখন এই যে প্রথম যে স্ট্রাকচারটা আমি দেখাচ্ছি বা বাক্যটাকে শুরু হয়েছে, দ্য বস হ্যাড স্কেয়ার্সলি লেফট, এইভাবে না হয়ে বাক্যটা ফরমেশনটা চেঞ্জ হয়ে কি আমরা লিখবো হ্যাড দ্য বস স্কেয়ার্সলি লেফট দ্য প্লেস। অ্যাকচুয়ালি হ্যাডটা কিন্তু সাবজেক্টের বাঁ দিকে বা প্রথমে কি বসবে। নাম্বার হচ্ছে 12, ওয়ান অফ অল দ্য মেম্বার্স ইন দ্য কমিটি। তার মানে কি যে কমিটির সমস্ত মেম্বার্সদের একজন। যখনই বাক্যটা আমরা এইভাবে ভাববো, কারণ কিন্তু সামনেই দেখে মনে হচ্ছে যে বাক্যটার মধ্যে কিন্তু কোনো মিস্টেক বা গ্রামাটিক্যাল কোনো এরার নেই। ওয়ান অফ অল দ্য মেম্বার্স ইন দ্য কমিটি আর অ্যাবসেন্ট ফ্রম দ্য যে মিটিং, কিন্তু যদি বাক্যটাকে ঠিকভাবে সিনথেসাইজ করা যায়, তাহলে রিকগনাইজ করার চেষ্টা করা যায় যে বাক্যটা কী বলতে চাইছে, যে কমিটির সমস্ত মেম্বারদের একজন। তার মানে এই যে ওয়ান মেম্বারটা কিন্তু তোমার এখানে হচ্ছে সাবজেক্ট, অল দ্য মেম্বার্স কিন্তু সাবজেক্ট নয়। তাহলে তার সঙ্গে যেহেতু ওয়ানটা এখানে সাবজেক্ট, সেহেতু আর না হয়ে ইজ হবে। তার মানে একে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তোমরা নিশ্চয়ই বাক্যগুলোকে বোঝার চেষ্টা করছো, কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবে না। আমি এখনও 3টে স্ট্রাকচার নিয়ে ডিসকাস করব, সঙ্গে থাকো। অলরেডি আমরা হচ্ছে কোশ্চেন নাম্বার 13-এ চলে এসেছি। সেখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, ওমেন্স গার্মেন্টস আর জেনারেলি মোর এক্সপেন্সিভ দ্যান মেন। অর্থাৎ এখানে মিন করতে চাইছে যে মহিলাদের পোশাকগুলো অনেক বেশি দামি তা হচ্ছে লোকেদের থেকে, আই মিন জেন্টসদের থেকে। তাহলে এখানে কি মিন করতে চাইছে, তা হচ্ছে যে পোশাক, আই মিন ইন দ্য গিভেন সেন্টেন্স গার্মেন্টস আর বিইং কম্পেয়ার্ড। অ্যাকচুয়ালি গার্মেন্টগুলোকে কম্পেয়ার করা হচ্ছে, ওমেনের সঙ্গে মেনকে কম্পেয়ার করা হচ্ছে না। তাহলে যখনই আমরা এই সেন্সটাকে বুঝতে পারবো তখনই কিন্তু আমরা বাক্যটাকে বুঝবার বা কারেক্ট করার চেষ্টা করব। ওমেন্স গার্মেন্টসটা ঠিক আছে, আর জেনারেলি মোর এক্সপেন্সিভ দ্যান মেন্স, যখন আমরা MEN অ্যাপোস্ট্রফি এস দেবো তাহলে বাক্যটা তখন ঠিক হবে। বা আমরা বলতে পারবো তা হচ্ছে দ্যান দ্যাট অফ মেন। তাহলে আমরা হয় বলতে পারি দ্যান MEN অ্যাপোস্ট্রফি এস,
বা দ্যান দ্যাট অফ বা দোজ অফ মেন। তার মানে সেক্ষেত্রে মিন করবে যে ওই মহিলাদের যে পোশাকটা কিন্তু জেন্টসদের যে পোশাকের থেকে অনেক বেশি এক্সপেন্সিভ। এখানে আমি বারবার করে আগে বলছি যে এখানে মানে ওমেনের সঙ্গে মেনের কম্পেয়ার করা হচ্ছে না, গার্মেন্টসের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে। 14 আমি আসছি, নাইদার ইউ নর আই আর এবল টু গো দেয়ার। তুমি বা আমি এই দুজনের মধ্যে কেউই কিন্তু সক্ষম নয় সেখানে যেতে। এবার এই যে নাইদার নর অথবা আইদার অর, এগুলোকে এই যে স্ট্রাকচারটাকে বলা হয় কোঅর্ডিনেটিং যে কনজাংশন। যে রুলসটা মানে মানে হচ্ছে যে নাইদারের পরে সাবজেক্ট ওয়ান, যে নরের পরে সাবজেক্ট টু। এখানে দেখো তোমরা যে নাইদারের পরে ইউ বসছে সাবজেক্ট হচ্ছে ওয়ান হিসাবে, নরের পরে আই বসছে সাবজেক্ট টু হিসাবে। তার মানে ভাবটা কিন্তু আর, এই ভাবটা কিন্তু সাবজেক্ট টুকে ফলো করবে। তার মানে যেহেতু সাবজেক্ট টুতে আই দেওয়া হচ্ছে, সেহেতু আর এর জায়গাতে আমরা লিখবো অ্যাম। তাহলে বাক্যটা কি দাঁড়ালো? নাইদার ইউ নর আই অ্যাম এবল টু গো দেয়ার। আমরা কিন্তু বাক্যগুলোকে গ্রামাটিক্যালি হচ্ছে কারেক্ট করছি। 15 আসছে, ম্যানকাইন্ড আর টু বি প্রপারলি ভ্যালুড। মানব জাতিকে সঠিকভাবে মূল্যায়ন করা উচিত। এখানে যেহেতু ম্যানকাইন্ড একটা হোল কনসেপ্ট, সো ম্যানকাইন্ড শুড বি এ সিঙ্গুলার নাউন। তাহলে যখনই সিঙ্গুলার নাউনটা তোমরা বুঝতে পারছো, তাহলে ম্যানকাইন্ডের পরে আর না হয়ে ইজ হবে। তাহলে আজকের ভিডিওতে তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত নিশ্চয়ই একবার নয় দুবার করে ভিডিওগুলোকে দেখে বুঝবার চেষ্টা করবে এবং ফ্রেন্ডসদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। কারণ আমি এর আগেই তো বলেছি এই চ্যাপ্টারটা কিন্তু প্রত্যেকের জন্য, প্রত্যেকটা কিন্তু ছেলে মেয়ের জন্য প্রচুর পরিমাণ ইম্পর্টেন্ট। তোমরা সঙ্গে থাকবে এবং আমি আজকে তোমার মতো শেষ করলাম এবং সুস্থ থেকো, ভালো থেকো।